দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান। ডক্টর সেলিম রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সহজ প্রশ্ন, ভিয়েতনাম পারলে আমরা পারছি না কেন? আপনার মূল্যায়নটা জানতে চাই। অনেক ধন্যবাদ। ভিয়েতনাম তো আসলে অনেক কিছুতেই পারছে, অনেক কিছুতেই আমাদের থেকে এগিয়ে আছে। দেখুন, একটা বিষয় হচ্ছে যে এই যে দর কষাকষির কথা আমি শুনছিলাম আপনার প্রারম্ভিক বক্তব্যে। দর কষাকষির দক্ষতা অথবা অভিজ্ঞতা এটা কিন্তু হুট করে হয় না, এটা তো হঠাৎ করে হয় না। এটা একটা প্রক্রিয়া লাগে এবং এটা একটা সময় লাগে। ভিয়েতনাম তারা প্রায় 50টার অধিক মুক্ত বাণিজ্য চুক্তি করেছে বিভিন্ন ভাবে, এবং তারা খুব বড় বড় কতগুলো মুক্ত বাণিজ্য চুক্তি নেগোসিয়েশনে তাদের অভিজ্ঞতা আছে। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে তারা কিন্তু, ও আপনার মনে আছে যখন এই রেসিপ্রোকাল ট্যারিফটা যখন এপ্রিল মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন ঘোষণা করলো, তাতে প্রথম যে দেশগুলো যারা রেসপন্ড করেছিল এবং তারা তখন থেকে খুব অ্যাগ্রেসিভলি প্রিপারেশন নিয়েছে কিভাবে এটাকে মোকাবেলা করা যায়, তার মধ্যে ভিয়েতনাম অন্যতম। সুতরাং আমাদের আসলে তুলনা করাটা হচ্ছে, আমার কাছে মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি দক্ষতার অভিজ্ঞতার দিক থেকে। এবং আসলেই আমরা সত্যিকার অর্থে নেগোসিয়েশনের কোন জায়গাতে আমরা কতটুকু কি করতে পারছি সেটা কিন্তু খুব একটা পরিষ্কার নয়। তো আমার কাছে এই জিনিসটা মানে সত্যিকার অর্থে যখন ভিয়েতনামের সাথে তুলনা করা হয় মনে হয় কিছু কিছু জায়গায় বেশ হতাশাব্যঞ্জক। ইউএসটিআর এর সাথে যে বৈঠকগুলো প্রত্যেকটা দেশের হয়ে যাচ্ছে, আপনারা দেখেছি যে জাপানের সাথে কিন্তু বেশ লম্বা, বেশ কয়েক দফা বৈঠক হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুযোগই আসেনি জাপানের এই বিষয়ে কোনো নেগোসিয়েশন বা কি হতে পারে সেদিকে যাওয়ার। বাংলাদেশের অবস্থান কিন্তু আরও পিছনে। আমরা আসলে এখন যে বৈঠকটা হয়েছে, একটা বৈঠক শেষ হয়েছে, আজকে আরেকটা হবে আজকে রাত বাংলাদেশ সময় রাত্রে। আপনি আশাবাদী কিনা এই বৈঠকগুলো থেকে ভালো কিছু হবে কি? দেখুন, একটা জিনিস শুরুতে একটু বোঝা দরকার, সেটা হচ্ছে এই রেসিপ্রোকাল ট্যারিফের পুরো প্রক্রিয়াটাই অথবা পুরো যেভাবে এই ট্যারিফ গুলো বিভিন্ন দেশের উপর ইম্পোজ করা হচ্ছে, এখানে কিন্তু খুব বেশি নিয়ম নীতির মাধ্যমে এটা হচ্ছে না। আমরা শুরু থেকেই বলছিলাম যে রেসিপ্রোকাল ট্যারিফটার বিশ্ব বাণিজ্য সংস্থার অথবা গত কয়েক দশকে বিশ্ব বাণিজ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশন যেভাবে গড়ে উঠেছে, তাকে এক অর্থে তোয়াক্কা না করেই ইউএস অ্যাডমিনিস্ট্রেশন তারা এভাবে ট্যারিফ গুলো বিভিন্ন দেশের উপরে ইম্পোজ করেছে। এবং তারপরে যে বিভিন্ন দেশকে ছাড় দিচ্ছে বিভিন্নভাবে, আপনারা জানেন যে ভিয়েতনামের, আমরা ধারণা করছি খুব সম্ভবত ভিয়েতনামের রেসিপ্রোকাল ট্যারিফ হারটা হবে 20%, যেখানে বাংলাদেশ হচ্ছে 35%। আমরা আজকে জানলাম শ্রীলঙ্কার উপরে ট্যারিফ রেট হচ্ছে 30%। এটা ইনিশিয়ালি শ্রীলঙ্কার উপরে 44% ইম্পোজ করা হয়েছিল, প্রায় 14 পার্সেন্টেজ পয়েন্ট কিন্তু শ্রীলঙ্কা কমাতে পেরেছে। দর কষাকষি হয়তো করেছে, পাশাপাশি হয়তো আরো কিছু বিষয়ে ভূ রাজনৈতিক এবং অন্যান্য অনেক বিষয় হয়তো বিবেচনায় এসছে। তো পুরো প্রক্রিয়াটি হচ্ছে খুব অস্বচ্ছ একটা প্রক্রিয়া। সেই জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশের অবশ্যই আহ দেখতে হবে, যে জায়গাটা আমি মনে করি যে জায়গায় বাংলাদেশ অনেক দেশের তুলনায় পিছিয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ফ্রন্টে আমরা কিন্তু অনেক দুর্বল। বিশেষ করে আমাদের ট্রেড পলিসির দিকে আমাদের এখন যথেষ্ট রক্ষণশীল। ট্যারিফ নন ট্যারিফের ব্যাপারে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই আমাদের বিরুদ্ধে অভিযোগ করেনি, আমাদের মেজর যারা ট্রেডিং পার্টনার তাদের কিন্তু অনেক বড় অভিযোগ আছে বাংলাদেশের উপরে। বিশেষ করে আমাদের আমদানি ক্ষেত্রে যে নীতি, আমাদের নানা ধরনের যে অশুল্ক বাধার, বিশেষ এবং ট্রেড ফ্যাসিলিটেশনের ক্ষেত্রে যে নানা ধরনের সমস্যা আছে, বাণিজ্য এবং বিনিয়োগে যে বড় ধরনের সমস্যা বাংলাদেশে আছে, হাই কস্ট অফ ডুইং বিজনেস থেকে শুরু করে রেগুলেটরি করাপশন এবং অন্যান্য দিকে বিভিন্ন দিকে আমরা জানি, সেগুলোকে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে খুব দ্রুত। এবং এটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আলোচনা হচ্ছে বলেই তা না। বাংলাদেশের সামনের দিকে আমরা জানি আগামী বছর এলডিসি থেকে গ্রাজুয়েট আউট হয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ চাচ্ছে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে। তার জন্য কিন্তু এই বিষয়গুলো খুবই জরুরি। সুতরাং আমি মনে করি যে যে বিষয়গুলো একটা আউটকাম হয়তো হবে, এই আলোচনা যেটা এখন চলছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের, তারা তো একটা আউটকাম দেখতে পাবো। তো সেই আউটকামটা আসলে যে খুব যে ফেভারেবল হবে, অথবা এরকম একটা অসম প্রতিযোগিতার মাধ্যমে কোন দেশ কতটুকু বাড়তি সুবিধা পাবে, সেই জায়গায় হয়তো আমরা কিছুটা লাভ ক্ষতির একটা হিসেব করব। কিন্তু আমরা যদি মিডিয়াম টু লং টার্মের কথা চিন্তা করি, এরকম একটা অস্থিতিশীল, এরকম একটা অনিশ্চয়তামূলক যে বিশ্ব বাণিজ্য তৈরি হয়েছে এই যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফের মাধ্যমে, এবং পাল্টা বিভিন্ন বিভিন্ন দেশে তাদের রেসপন্স, বিশেষ করে আমরা জানি চীনের সাথে তার যে বাণিজ্য যুদ্ধ চলছে, সেই জায়গায় কিন্তু আমাদের মতো দেশগুলো যাদের অভ্যন্তরীণ সক্ষমতার সমস্যা আছে, আমাদের প্রস্তুতির যথেষ্ট রকম সমস্যা আছে, আমাদের এই ধরনের নেগোসিয়েশনে আমাদের দক্ষতার যথেষ্ট ঘাটতি আছে, আমরা কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যে থাকবো
যে এই ধরনের সমস্যাগুলো থেকে সাফার করা বেশি। আপনি বলেছেন যে অভ্যন্তরীণ সক্ষমতার যে ঝুঁকিপূর্ণ অবস্থানটুকু সেটা কিন্তু আছে। এই অবস্থাতে বাংলাদেশের যে শুল্ক কাঠামো, এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা প্রতিনিধি হাতে বৈঠকে বসবো বা বসার যে বৈঠকগুলো চলছে সেখানের মধ্যে আসলে তাদেরকে আসলে আমরা আশ্বস্ত করতে পারবো কিনা বাংলাদেশের শুল্ক কাঠামো এখন যে অবস্থা আছে সেই কাঠামোতে তাদের সাথে বাণিজ্যের যে দূরত্ব সেটা কমবে? অবশ্যই আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব প্রোঅ্যাক্টিভলি বাংলাদেশ তার নিজের শুল্ক কাঠামো নিয়ে কথা বলা উচিত, এবং এখানে বাংলাদেশ কি কি করতে পারে সেই প্রস্তাবগুলো আসা উচিত। আমাদের শুল্ক কাঠামোর যে বড় ধরনের পরিবর্তন করা দরকার, এবং বিশেষ করে আপনারা জানেন যে আমাদের কাস্টম ডিউটির পাশাপাশি বেশ কিছু রকম প্যারা ট্যারিফস আছে, সাপ্লিমেন্টারি ডিউটিস, আপনারা জানি যে তারপরে অ্যাডভান্সড ইনকাম ট্যাক্স, অ্যাডভান্সড ভিএটি সহ আরো বেশ কিছু ধরনের প্যারাটের, যেটা ডাব্লিউটিও টার্মিনোলজিতে বলা হয়, এবং এগুলো কিন্তু বাংলাদেশ ইন এনি কেস 2026-এর এলডিসি গ্রাজুয়েশনের পরে এগুলো কিন্তু সেভাবে চর্চা করতে পারবে না। এবং এই ধরনের প্যারাট্যারিফস এর উপরেও কিন্তু যথেষ্ট রকম অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের যে ডকুমেন্টে আমরা দেখেছি এপ্রিল মাসে, এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেগোসিয়েশনে আমার ধারণা তারা এই বিষয়গুলো তুলছেন। অন্যান্য বাণিজ্য যারা বাংলাদেশের পার্টনার আছে তারাও কিন্তু প্রশ্নগুলো তুলে। এখন কথা হচ্ছে এছাড়াও আমাদের যে শুল্ক কাঠামোর যে বিভিন্ন রকম অ্যানোমালিস গুলো আছে, সেসব জায়গায় যেসব জায়গায় লিবারালাইজ করা দরকার আর উদারমুখী একটা বাণিজ্য নীতি করা দরকার, আমদানি নীতি করা দরকার, এটার কোনো বিকল্প নেই। এটা আমাদের করতেই হবে, এটা আমাদের নিজেদের জন্যই করতে হবে, রপ্তানি বহুমুখীকরণের জন্য করতে হবে। সামনের দিনে যে নতুন নতুন চ্যালেঞ্জগুলো আসবে বাণিজ্যের, মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে, সেখানে আমাদের করতে হবে। আমি মনে করি বাংলাদেশের উচিত হবে যুক্তরাষ্ট্রকে সেই আশ্বস্তিটুকু দেওয়া এবং কি কি পদক্ষেপ নিচ্ছেন সেই জায়গাগুলো দেবো। একটা বিষয় আমি একটু বলতে চাই এই এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যখন যদি বাংলাদেশ কোনো প্রমিস করে যুক্তরাষ্ট্রের কাছে যে বিভিন্ন পণ্যের উপরে, যেটা ভিয়েতনাম করছে, যে শুল্ক প্রায় জিরো ডিউটির কাছাকাছি নামিয়ে আসবে, ভিয়েতনামে কিন্তু একই সাথে সেই পণ্যগুলো এমএফএন বেসিসে সবার জন্যই কমাচ্ছে। মানে এটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার দেশের জন্য কিন্তু শুল্ক কমানোর সুযোগ নেই ডাব্লিউটিও এর ডক্টর একটা সেলিম নিয়ম রেহান, আপনার অনুযায়ী। কাছে আমরা আবার আমাদের সাথে রয়েছেন সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রেহান। আপনার কাছে সময় স্বল্পতার কারণে সর্বশেষ প্রশ্ন করতে চাই, যদি বাংলাদেশের উপরে 35% শুল্ক ধার্য হয়ে যায়, উদ্যোক্তাদের প্রস্তুতি কি হওয়া উচিত? প্রস্তুতি কি হওয়া উচিত তার আগে আমাদের বোঝা উচিত যে আসলেই এটা একটা বড় ধাক্কা হতে যাচ্ছে। খুব ছোট করে যদি বলি, ভিয়েতনামের উপর যদি 20% শুল্ক থাকে এবং বাংলাদেশে অন্যান্য প্রতিযোগী দেশগুলোর উপরে যদি শুল্ক 35%-এর কম থাকে, যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি, শ্রীলঙ্কার উপর এটা 30%, ভারতের উপর আমাদের দেখতে হবে কত পার্সেন্ট, আর সে ধারণা করা হচ্ছে এটা 25%-এর কম হবে, তাহলে কিন্তু আমাদের উদ্বেগের বড় জায়গা আছে। সুতরাং এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এই সিচুয়েশনটা আমরা কিভাবে একটু হ্যান্ডেল করতে পারি। নেগোসিয়েশনটা আমাদের কন্টিনিউ করতে হবে ইউএস এর সাথে, যে এই শুল্কের মাত্রাটা কমাতে পারে। কিন্তু পাশাপাশি যে জায়গাটা আমি বারবার জোর দিতে চাই, যে কিছু কিছু জিনিস হয়তো আমাদের হাতের একেবারেই বাইরে। আমরা যে এই মুহূর্তে যেটা আলাপ করলাম যে নেগোসিয়েশনের দক্ষতা অভিজ্ঞতা আমাদের অভাব আছে, চট করে এটা হবে না। কিন্তু যেই জিনিসটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ফ্রন্টটাকে ঠিক করা, নীতিগত জায়গায় এবং প্রস্তুতির জায়গায়, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতির উন্নতির জায়গায়, রেগুলেটরি এনভায়রনমেন্ট উন্নতির জায়গায়, যেসব জায়গায় আমাদের করার দ্রুত সংস্কারগুলো করা দরকার, সেই জায়গাতে আমাদের হাত দিতে হবে। এগুলো নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে অগ্রগতি খুবই দুর্বল। ডক্টর সেলিম রেহান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।